বাংলাদেশ নির্বাচন নিয়ে ভারত এক কড়া অবস্থানে কিন্তু এবার চলে গেল। বাংলাদেশ থেকে ব্রিটিশ এক রাষ্ট্রদূত সারা কুক তিনি ভারতবর্ষে এসেছিলেন বাংলাদেশের নির্বাচন নিয়ে কথাবার্তা বলতে। এই সারা কুক হলেন ব্রিটিশ এক রাষ্ট্রদূত এবং মোহাম্মদ ইউনূসের অত্যন্ত ঘনিষ্ঠ এক ব্যক্তি। তিনি বাংলাদেশে 19শে জানুয়ারি জামাতের প্রধানের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ মিটিং করেন এবং জামাত প্রধানের সঙ্গে মিটিং এর পর এই সারা কুক চেয়েছিলেন ভারতবর্ষের বিদেশ দপ্তর এবং বিদেশ দপ্তরের আধিকারিকদের সঙ্গে একটি মিটিং করতে। সেই উদ্দেশ্যে তিনি ভারতবর্ষে আসেন, কিন্তু ভারত সরকারের পক্ষ থেকে এই সারা কুকের সঙ্গে কোনো রকম কথাবার্তা কিন্তু বলা হলো না এবং পরিষ্কার বুঝিয়ে দেওয়া হলো বাংলাদেশের বর্তমান অবস্থা নিয়ে ভারত কিন্তু অত্যন্ত সিরিয়াস কোনো অবস্থানে বিচরণ করছে এবং কোনো ইন্টারেস্টই মোহাম্মদ ইউনূস সরকারের প্রতি ভারতের আর নেই। ডক্টর জয়শঙ্কর আগের মাসে যখন বাংলাদেশ সফরে গেছিলেন, ঠিক তখনই কিন্তু বোঝা গেছিল যে বাংলাদেশ নির্বাচন নিয়ে ভারত কড়া কোনো অবস্থান নিতে চলেছে। আর এরপর সংখ্যালঘুদের উপর অত্যাচার এবং একাধিক কারণে ভারত বাংলাদেশের সম্পর্ক ক্রমশ অবনতির জায়গায় কিন্তু পৌঁছায়। এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে কেন সারা কুক অতি তৎপরতা দেখাচ্ছেন, কেন ব্রিটিশরা অত্যন্ত সহৃদয়তার সঙ্গে বাংলাদেশের নির্বাচন নিয়ে ঢুকে পড়তে চাইছেন, সেটাই কিন্তু এই মুহূর্তে সব থেকে বড় প্রশ্ন। পাশাপাশি নর্থ ইস্ট ইন্ডিয়া রিপোর্ট এটা বলছে যে সারা কুক ভারতবর্ষের প্রধান কোনো অফিসিয়ালদের সঙ্গে বৈঠক করতে না পারলেও তিনি একাধিক ডিপ্লোম্যাটের সঙ্গে বৈঠক করেন এবং ভারতের সেই ডিপ্লোম্যাটরা পরিষ্কারভাবে সারা কুককে জানিয়ে দেন যে বাংলাদেশের অবস্থান অত্যন্ত খারাপ জায়গায় পৌঁছে গেছে। কিন্তু সারা কুক একটি ভিন্ন মত পোষণ করেন। তিনি বলেন বাংলাদেশের বর্তমান যে অবস্থা তার নির্বাচনের জন্য আদর্শ, বাংলাদেশের শান্তি শৃঙ্খলা সবকিছু বজায় আছে এবং বাংলাদেশ যেভাবে নির্বাচন করতে চাইছে সেই নির্বাচনে ভারতেরও সহায়তা করা উচিত। পশ্চিমা বিশ্ব বাংলাদেশ নির্বাচনকে নিয়ে অত্যন্ত সিরিয়াস কিছু ভাবছে। ভারতের পক্ষ থেকে পরিষ্কার বুঝিয়ে দেওয়া হয় বাংলাদেশের বর্তমান অবস্থা নিয়ে যুক্তরাজ্য কিংবা যুক্তরাষ্ট্র অর্থাৎ ব্রিটেন এবং আমেরিকা সে অর্থে কোনো অ্যাক্টিভনেস দেখাচ্ছে না। ফলে বাংলাদেশের বর্তমান যে সামাজিক অধঃপতন, সেই অধঃপতন যে রোধ করা সম্ভব নয় তা কিন্তু ভারত জানে এবং ভারত কোনোভাবেই বাংলাদেশ নিয়ে সময় নষ্ট করতে রাজি নয়। ফলে সারা কুক যে আশায় ভারতবর্ষে এসেছিলেন যে ভারত যেন বাংলাদেশের এই নির্বাচনে সহায়তা করে, জামাতকে যেন সহায়তা করে এবং জামাতের পাশে যেন দাঁড়ায়, যেভাবে বাংলাদেশের নির্বাচন এগোচ্ছে ভারত যেন সেই মতো তাদের স্ট্র্যাটেজিক্যাল মুভগুলো নিতে পারে, সেই রকম আশা কিন্তু সারা কুকের কোনোভাবেই পছন্দ হয়নি। মানে সেই আশাটা পূরণ হতে তার সম্ভবপর হয়নি ভারতের সাপেক্ষে। ফলে আজকের দিনে দাঁড়িয়ে ভারত বাংলাদেশের নির্বাচন নিয়ে কি ভাবছে দেখুন। 2014 সালেও ভারতবর্ষে এক প্রতিনিধি দল কিন্তু বাংলাদেশ থেকে এসেছিল, যারা বিদেশি নাগরিকদের নিয়ে গঠিত একটি সংস্থার আধিকারিক এরকম ছিলেন। ফলে বাংলাদেশের নির্বাচন নিয়ে ভারত ক্রমাগত যে দূরত্ব বজায় রেখেছে তা কিন্তু নয়, কিন্তু বর্তমানের সিনারিওটা কিন্তু সম্পূর্ণ আলাদা। বর্তমানের এই সরকার ভারত বিরোধিতাকে আশ্রয় করে নির্বাচনে জয়লাভ করতে চাইছেন ছাত্র নেতাদের দ্বারা এবং মোহাম্মদ ইউনূস মনে প্রাণে চাইছেন তিনি যেন দেশের রাষ্ট্রপতি হতে পারেন এবং সেটা তখনই সম্ভব যখন বাংলাদেশের এই জামাত এবং ছাত্র নেতারা জয়লাভ করবে। এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলাদেশ ভারত বিরোধী অবস্থানে যদি না থাকে তাহলে কোনো অবস্থায় বাংলাদেশের রাজনীতি ধারাবাহিকভাবে এগোবে না, তা কিন্তু বাংলাদেশের মোহাম্মদ ইউনূস সরকার জানে। আর ভারতের কিন্তু সেটাতেই আপত্তি। শেষ 1 বছরে ভারত কিন্তু বাংলাদেশ নিয়ে সাকুল্যে 2 থেকে 3টে ভারত বাংলাদেশ বিরোধী স্টেটমেন্ট দিয়েছে, কিন্তু বাংলাদেশের পক্ষ থেকে প্রতিনিয়ত যেভাবে ভারতকে উত্ত্যক্ত করা হয় তা যে ভারত কোনোভাবেই মেনে নেবে না তা কিন্তু সারা কুককে পরিষ্কারভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে এবং সঙ্গে উপরই সংখ্যালঘুদের উপর নির্যাতন। চিন্ময় মহাপ্রভুকে দিনের পর দিন যেভাবে জেলে আটকে রাখা হয়েছে তা কিন্তু ভারতের নাপসন্দ এবং যতই সারা কুক আসলে বাংলাদেশের সমস্ত কিছু ঠিক আছে বলে জামাতে দালালি করুন না কেন, আসলে যে সমাজে কিছুই ঠিক নেই বাংলাদেশে তা কিন্তু ভারত স্পষ্ট সারা কুককে বুঝিয়ে দিয়েছেন। পাশাপাশি টি-20 বিশ্বকাপ নিয়ে বাংলাদেশ যে ধরনের আচরণ করেছে তা তো ভারতের পছন্দ নয়, তা কিন্তু স্পষ্ট। সমস্যার কেন্দ্রবিন্দু
আইপিএল এ চান্স পাওয়া মুস্তাফিজুর রহমানকে নিয়ে। মুস্তাফিজুর রহমান যে দেশে চান্স পেয়েছিলেন, মানে যে লিগে চান্স পেয়েছিলেন, সেটি একটি প্রাইভেট ফ্র্যাঞ্চাইজি লিগ, তার সঙ্গে সরকারের কোনো সম্পর্ক নয়। ফলে বাংলাদেশ সরকার এই ফ্র্যাঞ্চাইজি লিগে কোনো ক্রিকেটার খেলতে পারবে না বলে তারা ভারতে বাংলাদেশ ক্রিকেটাররা সেফ নয় এক অদ্ভুত দাবি তুলে আইসিসি অবধি পৌঁছে গেছে এবং তাদের দাবি তারা বিশ্বকাপ খেলবে না। আইসিসি স্পষ্ট জানিয়ে দিয়েছে যে বিশ্বকাপে ভারতবর্ষে বাংলাদেশ আসুক কি না আসুক তাতে আইসিসির কিছু যায় আসে না। বাংলাদেশের পরিবর্তে তারা স্কটল্যান্ডকে নিতে চলেছে এবং 24 ঘন্টা আলটিমেটাম দেওয়া হয়েছে বাংলাদেশকে, তার মধ্যে সিদ্ধান্ত জানাতে হবে তারা বাংলাদেশ থেকে ভারতে খেলতে আসবে কি আসবে না। কালকে এর জন্য বাংলাদেশের আইন উপদেষ্টা যিনি স্বীকার করেছিলেন বা ভাসিয়ে দিয়েছিলেন যে বাংলাদেশে নাকি 26 লক্ষ ভারতীয়রা কাজ করেন, তার একটা লক্ষেরও হিসাব তিনি দিতে পারেননি, তিনি কালকে ক্রিকেটারদের সঙ্গে একটি বৈঠক করেন। ক্রিকেটাররা স্পষ্ট জানিয়ে দেয় যে তারা বিশ্বকাপ খেলতে চায়, কারণ একটি দেশে বিশ্বকাপ খেলার যে ক্রাইটেরিয়া তা বাংলাদেশের ক্রিকেটাররা অর্জন করেছেন এবং বিশ্বকাপ শুধু রাজনৈতিক কারণে বয়কট করলে একটি দেশের ভাবমূর্তি তো নষ্ট হবেই, একটি দেশের অর্থনৈতিক অবস্থা তো খারাপ জায়গায় পৌঁছাবেই, উল্টে একটা প্রজন্মের কাছে ক্রিকেটের যে উচ্ছ্বাস উদ্দীপনা তা কিন্তু পৌঁছাবে না। কারণ এই বিশ্বকাপকে কেন্দ্র করেই বাংলাদেশ কিন্তু আন্তর্জাতিক স্তরে ক্রিকেটের বিশ্বমঞ্চে নিজেদের জায়গা করে নিতে পারত এবং দিনের পর দিন এই বিশ্বকাপে মানে যোগদান করার জন্য বাংলাদেশের ক্রিকেটাররাও কিন্তু মাথার ঘাম পায়ে ফেলেছেন, যা বাংলাদেশের মোহাম্মদ ইউনূস সরকারের সস্তা রাজনীতির জন্য পূরণ হচ্ছে না। ভারত স্পষ্ট সরকারিভাবে প্রশ্ন না তুললেও বোঝা যায় যে বাংলাদেশের এই আচরণকে তারা ভালোভাবে নেয়নি এবং পাশাপাশি এও প্রশ্ন তোলা হয় যে দেশে সাকিব আল হাসানের মতো বিশ্বখ্যাত ক্রিকেটারকে নিরাপত্তার জন্য ঢুকতে দিতে পারে না, সেই দেশ বাংলাদেশ থেকে মানে সেই দেশ বাংলাদেশের ক্রিকেটাররা ভারতে যে সুরক্ষিত নয় সেই অদ্ভুত দাবিটি কিভাবে তুললো। তারা হয়তো ভারত এবং পাকিস্তানের মতো মানে পাকিস্তানের মধ্যে গুলিয়ে ফেলেছে। পাকিস্তানে কিন্তু কিছুদিন আগেও মানে কিছু বছর আগেও শ্রীলঙ্কার ক্রিকেটারদের উপর গুলি ছোড়া হয়েছিল। ভারতে কিন্তু এই ধরনের জঙ্গি আক্রমণের কোনো নিদর্শন অন্তত ক্রিকেটকে কেন্দ্র করে এর আগে কখনো হয়নি। ফলে পরিষ্কার বোঝা যায় যে তারা সস্তা রাজনীতি করতে গিয়ে, যেহেতু সামনে নির্বাচন, সেই নির্বাচনে ভারত বিরোধী অবস্থানটাকে সজোরে আঘাত করতে গিয়ে ঠিক সেখানে তারা এই ধরনের একটি সিদ্ধান্ত নিয়েছে যার সঙ্গে ক্রিকেট কিংবা নিরাপত্তার কোনো সম্পর্ক নেই। পাশাপাশি যারা সাকিব আল হাসানকে নিরাপত্তা দিতে পারে না, যারা দেশের সংখ্যালঘু ভাই বোনদের নিরাপত্তা দিতে পারে না, যারা দেশের বস্ত্র শিল্পীদের নিরাপত্তা দিতে পারে না, যারা সীমান্তে আরাকানদের হাত থেকে তাদের দেশের নাগরিকদের গুলি থেকে বাঁচাতে পারে না, তারা ভারতবর্ষের মতো বৃহত্তম গণতান্ত্রিক এবং সুরক্ষিত রাষ্ট্রের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছে। তা যে ভারত ভালোভাবে নেয়নি তা কিন্তু স্পষ্ট হয়ে যায় যখন সারা কুকের সঙ্গে এই বৈঠক কার্যত ভেস্তে দেওয়া হয় ভারতের পক্ষ থেকে এবং ভারত স্পষ্ট বুঝিয়ে দেয় তারা জামাতকে নিয়ে কোনো আলোচনা চায় না। বাংলাদেশের মোহাম্মদ ইউনূস সরকার কিংবা নির্বাচন নিয়ে এই মুহূর্তে তারা কোনো আলোচনা চাইছে না। ভারতের অনেক বড় মিশন আছে, ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে মাদার অফ অল ডিলস ট্রেড এগ্রিমেন্ট সাইন হচ্ছে, বিশ্ব মঞ্চে ভারতের প্রভাব এবং প্রতিপত্তি অন্য লেভেলে যেখানে পৌঁছাচ্ছে সেখানে বাংলাদেশকে নিয়ে আলোচনা করা বিলাসিতা মাত্র। অর্থাৎ সব মিলিয়ে ভারত এবং বাংলাদেশের এই সম্পর্ক আরো খারাপ জায়গায় চলে গেল। 12ই ফেব্রুয়ারি যে কোনো মূল্যে মোহাম্মদ ইউনূস সরকার তার ক্ষমতা দখল করে রাখতে চাইবেন ছাত্রদের দ্বারা, যদিও সম্ভাবনা অত্যন্ত কম, কারণ বাংলাদেশের সাধারণ জনগণ মোহাম্মদ ইউনূসের এই দ্বিচারিতা কিন্তু স্পষ্ট বুঝে গেছেন। আরো একটা ইম্পর্টেন্ট নিউজ কালকে যেটা বাংলাদেশ থেকে এসছে তা হলো বাংলাদেশের আরো এক সর্ববৃহৎ বস্ত্র শিল্পের কারখানা কিন্তু বন্ধ হয়ে গেল এবং মালিক কি বলছে আপনারা নিজেরাই শুনুন, তাহলেই বুঝতে পারবেন কিভাবে ধর্মের নাম করে বাংলাদেশের কতিপয় সাধারণ মানুষকে পাকিস্তানপন্থী বানিয়ে আসল সমস্যাগুলো থেকে মুখ ঘুরিয়ে নিয়েছে মোহাম্মদ ইউনূস সরকার, যার জন্য দেশের অর্থনৈতিক অবস্থা জিডিপি কার্যত ধরাশায়ী হয়ে গেছে। আজকে আপনাদের মাধ্যমে আমি ঘোষণা দিচ্ছি 1 তারিখ থেকে আমরা সকল ফ্যাক্টরি বন্ধ করে দিব, আর আমাদের ব্যাংকের টাকা ফেরত দেওয়ার কোনো সিস্টেমই নাই, কোনো উপায়ও নাই। আমরা যে পুঁজি দিয়ে ব্যবসা করি আমাদের পুঁজির পরিমাণ অর্ধেকের নেমে গেছে, অর্ধেকের নিচে নেমে গেছে।
আমরা যে তুলা ইম্পোর্ট করব সেটারও সক্ষমতা হারিয়ে ফেলছি। তুলা ইম্পোর্ট করতে তো টাকা লাগে, তো আমার প্রতিনিয়ত যদি আমি 30 সেন্ট করে কেজিতে লস করি, আমার টাকা তো সংকুচিত হয়ে যাচ্ছে। আমার ফ্যাক্টরি বন্ধ করার ছাড়া আর কিচ্ছু নাই। আমাদের সমস্ত সম্পত্তি বিক্রি করে দিলেও আমরা ব্যাংকের দায় দানা শোধ করতে পারবো না। এটা স্টেট অফ ইমার্জেন্সি স্টেটে চলে গেছে। এরপরে যদি সরকারের চোখ না খুলে আমাদের আর কিছু করবার নাই। আমরা সরকারকে অনেকবার বোঝানোর চেষ্টা করেছি, ওনাদের গেলে আমাদের জিডিপি কন্ট্রিবিউশন 13%, কিন্তু ওনারা আমাদের জন্য 13টা মিনিট বরাদ্দ করে না। 13টা মিনিট আমাদের জন্য দেয় না। ব্যস্ততা, আসেন বসেন তাড়াতাড়ি, আপনার কি কাজ, কাগজ একটা নিল এদিকে ফেলাই দিল। দিস ইজ নট এ স্মল সেক্টর, দিস ইজ নট এ স্মল অ্যাফেয়ার। এটা কিন্তু ছোটখাটো অ্যাফেয়ার না। এই বাংলাদেশে যখন শেষ হবে তখন হয়তো এই জামাতিরা জাগবে, না হলে জাগার কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। তবে ভারতের অবস্থান স্পষ্ট, যা ইচ্ছা ওরা করে নিক, আমাদের আর কিচ্ছু যায় আসে না। কিভাবে দেখছেন আপনারা পুরো বিষয়টি কমেন্টে জানাবেন। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। ধন্যবাদ।